রিমঝিম বৃষ্টি, গুড়ম গুড়ুম মেঘের গর্জন, গা শির শির করা বাতাস। মনের ঘরে কষ্টের ছাপগুলো অনেকটা গভীর। অশ্রুগুলো ছলছল আখি যুগলে গড়ানোর অপেক্ষায়। আকাশ কালো হয়ে আছে মেঘগুলো ও আকাশের সাথে পাল্লা দিয়ে। দুষ্ট, মিষ্টি, খুনসুটিতে সবাইকে মাতিয়ে রাখা, সাইকোগিরি করে সবাইকে ঝালানো মেয়েটা স্তব্ধ, শীতল আর উদাস এখন। বৃষ্টির ফোঁটা একটা দুটা করে ছিটে আসছে মুখে। চোখ বুজে সেই বৃষ্টিতে চোখ মুখ ভিজিয়ে অশ্রুকে লুকানোর একটা অসাধারণ পদ্ধতি। দরজা খোল মৃত্যু, রোহান এসেছে নিচে। আয়। দরজার ওপাশ থেকে মিসেস মরিয়ম ডেকে চলে গেল। চোখ খুলে তাকালো মৃত্যু, বৃষ্টির ঝাপটা এখনো লাগছে মৃত্যুর মুখে। আজ পুরো 1 মাস হল মৃত্যুর বিয়ের আর আরহামের জেলে যাওয়ার। 1 মাস হল সাদনানের পালিয়ে যাওয়ার ও আর জিনিয়ার সাদনানের থেকে মুক্ত হওয়ার। 1 মাস হল মিরহাদ অস্বস্তিতে থাকার। স্বস্তিতে আছে কারণ তার জিনিয়ার জীবনে এখন কোনো সাদনান নামক বন্ধন নেই। আবার অস্বস্তি কারণ তার কলিজার টুকরো বোনটা কষ্টে আছে তার প্রাণপ্রিয় বন্ধু। আর সে সব দেখছে কিন্তু এখনো কিছু করতে পারছে না। মৃত্যুকে তাদের বাড়িতে সেই রাতেই নিয়ে এসেছে তার পরিবার, যেই রাতে আরহাম জেলে গিয়েছে। মৃত্যু চায় নিয়ে আসতে, তাকে জোর করেই এনেছে মা বাবা, শুধু মীর চায়নি চলে আসুক তার ওই পরিবারকে অসহায় অবস্থায় ফেলে। কিন্তু বাবা মায়ের ওপর জোর খাটাতে পারেনি মিরহাদ। আরহামের বাড়ির কেউ বাধা দেয়নি মৃত্যুর বাবা মাকে। বড় বাবা একবার মৃত্যুকে জিজ্ঞেস করেছে সে কি চায়, মৃত্যু বলেছিল সে এখানেই থাকতে চায়। সেই মুহূর্তে বড় বাবা বলে দিয়েছে তুমি এখানেই থাকবে, কিন্তু জোর খাটানোর মতো অধিকার ছিল না। তবুও কথা দিয়েছে খুব শীঘ্রই মৃত্যুকে উনি নিজে নিয়ে আসবেন আরহামের সাথেই। মৃত্যু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চলে এসেছে। বৃষ্টির ঝাপটায় মুখ, চুল সাথে শাড়িটাও একটু ভিজে গেছে। নিচে যাবার আগে মৃত্যু শাড়িটা পাল্টে একটা সেলোয়ার কামিজ পরে নিল। নিচে যেতেই রোহান বসা থেকে দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মৃত্যু: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। তোমার একই অবস্থা হয়েছে? রোহান ফিচলে একটা হাসি দিল, ভালোই তো আছি। স্যার বসুন, আমি চা নিয়ে আসছি আপনার জন্য বলেই মৃত্যু উঠল। চা কি তুমি বানাবে? তাহলে খেতে পারি। রোহান: আমি বানাবো না, লিলি বানিয়ে দিবে, আমি শুধু বলে আসব। মৃত্যু: তাহলে থাক, বসো, তোমার সাথে কথা আছে। তা পড়ালেখা নিয়ে কি ভাবলে? রোহান: কিছু না। এটা কোনো জবাব হলো না। এর চেয়ে ভালো জবাব আমার কাছে নেই স্যার। মৃত্যু কেন ভুলে যাচ্ছ তুমি একটা অ্যাডাল্ট মেয়ে, ইন্ডিপেন্ডেন্ট আর যথেষ্ট বুদ্ধিমতী। এভাবে কতদিন থাকবে? আর পড়ালেখা তোমার নিজের প্রয়োজন। এতটুকু বলে থামল রোহান। পেছনে থেকে মৃত্যুর মাও যোগ হলেন। বাবা তুমি একটু বোঝাও, এমন করে ঘরবন্দি থেকে ও কি উদ্ধার করে ফেলবে? ওকে বলো আগের মতো স্বাভাবিকভাবে চলতে। আর হ্যাঁ, এটাও বলে দাও আরহাম যদি দোষী প্রমাণিত হয় তবে ডিভোর্স হতে বেশি টাইম লাগবে না। ডিভোর্স কথাটা শুনে হঠাৎ বুকটা ধক করে উঠল। রোহানের মুখ উজ্জ্বল, সে কিছু বলতে গিয়েও বলল না। হাতে একটা কাগজ ছিল, কিছু ডকুমেন্টস ভার্সিটির, সেগুলো মৃত্যুকে দিয়ে দাঁড়িয়ে গেল। একটু চেষ্টা করে ক্লাস করা শুরু করো, পরীক্ষাটা মিস করো না। রোহান বের হয়ে গেল মৃত্যুদের বাড়ি থেকে। মৃত্যু চেয়ে আছে অপলক, মস্তিষ্ক বিক্ষিপ্ত তার। ঠিক ভুল কিছুই জানে না সে এই মুহূর্তে। বাইরে বৃষ্টি এখনো অনেক। মিরহাদ অফিসে। আজকাল অফিস শেষে একবার করে থানায় যায়, কারণ আরহামকে ঢাকারই জেলখানায় রাখা হয়েছে।
মীরকে দেখে আরহাম খুব খুশি হয়, কিন্তু তার সকল খুশি উবে যায় মৃত্তিকে দেখলেই। সেই ভোরে দেখা মেসেজগুলো বারবার আরহামের চোখে ভেসে ওঠে। মৃত্তিও দেখেছে সেই মেসেজগুলো, তবে আজও অজানা সেই নম্বর কার বা কে করে এমন মেসেজ। এখন আর আসে না কোনো মেসেজই, না খোলা আছে সেই নম্বর। জিনিয়া রোজ আসে ভার্সিটিতে যাওয়ার আগে একবার করে মৃত্তির সাথে দেখা করতে। হাজারো চেষ্টা করে একটু হাসাতে, তাকে আগের মতো পাগলামি করতে। কোনোভাবেই সফল হতে পারে না সে। মৃত্তি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হল। ড্রাইভারকে বলল জেলখানায় নিয়ে যেতে। সেখানে পৌঁছে পুলিশের সাথে কথা বলে আরহামের সাথে দেখা করার অনুমতি নেয়। সে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু আরহামের দেখা নেই। আরহাম যখন এলো, মৃত্তি তখন বেরিয়ে যাচ্ছিল। পেছনে থেকে আরহাম বলল, কেন এসেছো এখানে? কতবার বলেছি এখানে আসবে না। মৃত্তি এবার ঘাড় ঘুরিয়ে দেখল আরহামকে। কতটা শুকিয়ে গেছে, দাড়ি ও বড় হয়ে গেছে, চুলগুলো কেমন উস্কো খুস্কো, গালের টোলটাও যেন মিলিয়ে গেছে কোথাও। আজ 1 সপ্তাহ পর এসেছে সে আরহামকে দেখতে। জ্বর ছিলে পুরো 1 সপ্তাহ, তাই বিছানাও ছাড়তে পারেনি আর এখানে আসতেও পারেনি। আরহামও এবার খেয়াল করল মেয়েটার ফোলা গাল দুটোতে এখন আর তেমন আকর্ষণ নেই। চোখের নিচটায় কালি পড়েছে। বয়সটা যেন এ কদিনেই হঠাৎ করেই বেড়ে গেল। আমি আসব না তো কে আসবে? আরও কেউ কি আছে আসার জন্য? টিপ্পনি কেটে বলল মৃত্তি। দাড়ি বড় বড় হয়ে গেছে আপনার, আর অনেক বেশিই শুকিয়ে গেছেন। গালের টোল ও আর তেমন চোখে পড়ছে না আগের মতো। মৃত্তি গোমরা মুখে বলছে কথাগুলো। আরহাম এক পলক দেখে নিল মৃত্তিকে। আজ খুব ইচ্ছে করছে একটাবার জিজ্ঞেস করতে কেমন কেমন আছে আমার সাইকো বউটা, কিন্তু মুখে আর আসলো না, কথাটা গলা পর্যন্তই আটকে রইল। মৃত্তি চোখ মেলে আরেকবার দেখে নিলে আরহামকে। মৃত্তি তাকাতেই আরহাম নিজের দৃষ্টি সরিয়ে নিল। তারপর দুজনের মাঝে আবার কিছুক্ষণ মৌনতা, কিন্তু সময় ফুরিয়ে আসছে মৃত্তির দেখা করার। মন চাইছে এই লোকটার সাথে আজীবনের জন্য কারাবাসে থেকে যেতে, কিন্তু সে সুযোগ কই? কেমন করে যে এত ভালোবাসা জমে গেল এই গম্ভীর লোকটার প্রতি মৃত্তি তা নিজেই জানে না। ভালোবাসা কি এমনি হয়, না বলা না কওয়া, হুট করেই আসে, আঁকড়ে ধরে হঠাৎ করেই চাইলেও ছুটে যাওয়া সম্ভব নয়। মৃত্তি গাড়ি ছাড়া কিছুই নিয়ে আসেনি। রাগ করে বেরিয়েছিল, তাই পার্সটা ওর সঙ্গে আনেনি। কিন্তু এখন মনে হচ্ছে খুব ভুল করেছে। এই বর্বর বর্তার একটা ফটো তো নেওয়া যেত, অন্তত নির্ঘুম রাতের সঙ্গী করা যেত এই পানসে শুকনো আদলখানাকে। মৃত্তি যখন আসছে ঠিক তখন থেকেই একটা অফিসার বারবার এদিকটায় আসছে, মনে হচ্ছে সে বারবার আর চোখে মৃত্তিকেই দেখছে। আরহাম শুরু থেকেই খেয়াল করে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু মৃত্তিকে বলতে চাইছে না, শুধু কোনোভাবে বাড়ি পাঠাতে চাইছে। তার একদমই ভরসা হয় না পুলিশদের। আবারও এসেছে অফিসারটা এদিকে। এবার আরহাম মৃত্তিকে বলল, তোমাকে কতদিন বারণ করেছি না আমার সামনে আসবে না, কথা শোনো না কেন তুমি? আবারও আমার আশা নিয়ে কথা বলছেন আপনি? মৃত্তি, কেন? আমি ছাড়া কি আরও কেউ আছে নাকি বলার জন্য? আরহাম, কি বলছেন এসব? আপনি অন্য কেউ আছে মানে? ছি, কি মিন করছেন আপনি? মৃত্তি, যা ঠিক তাই বলছি, ভুল কিছু তো বলিনি। কেন আসো ফালতু বউ বউ এক্ট করতে? তুমি তো ফ্রি, এখন চলে যাও বয়ফ্রেন্ডের কাছে যে সবসময় বলে আরহামের জন্য তাকে ধোকা কেন দিচ্ছ? জাস্ট শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ, ওকে, জাস্ট স্টপ, চিৎকার করেই বলল মৃত্তি। আরহাম চমকে গেল, তবে সে এটাই চেয়েছে মৃত্তি এসব কথা শুনে রেগে চলে যাক এখান থেকে, আর আজকের পর যেন না আসে এখানে। মৃত্তির জন্য সেফ নয় জেলখানা,
মৃত্যু কেন তার মনে হয় কোনো মেয়ের জন্যই সেফ নয়। কিন্তু মৃত্যু সবটাই উল্টো করল। আমি কাকে ধোঁকা দিয়েছি? কে বলেছে এসব কথা? আরহাম আবারও বলল, তুমি জানো নাকে বলতে কাকে বোঝাচ্ছি নাকি একের অধিক বয়ফ্রেন্ড? আপনি আমাকে পছন্দ করেন না সেটা মুখের ওপর বলতে পারেন না? কেন আমার চরিত্র নিয়ে কথা তুলছেন? এতটা নিচে নামলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? মৃত্যু, আমার কি ক্ষতি হবে যেখানে কখনো লাভটাই হয়নি? আরহাম, তাহলে কেন অযথা এসব ফালতু কথা বলছেন যা সত্যি নয়? কি সত্যি নয়? কেউ একজন তোমাকে মেসেজ করে না ভালোবেসে? আমি সব দেখেছি, আমার সাথে ড্রামা করার কোনো দরকার নেই ওকে। আরহাম, কি দেখেছেন ক্লিয়ারলি বলেন। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি মানে? মৃত্যু, কি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি? কেন করছো? আরহামকে বিয়ে কি আছে তার মধ্যে? তোমার ভালোবাসা তো শুধু সে ছিল। আরহাম কি করে হলো কদিনেই? পাঠায়নি এসব মেসেজ তোমার বয়ফ্রেন্ড। কেন এসেছো এখানে বরবউ ড্রামা করতে? আরহাম পুরো কথা শেষ করার আগেই আচমকা জেলখানার শিকের ভেতর হাত ঢুকিয়ে আরহামের পরিহিত সাদার মধ্যে কালো স্টেপের পোশাকটার গলা পেঁচিয়ে ধরল মৃত্যু। কি ভাবস নিজেরে? হ্যাঁ, তুই যা ভাববি তা ঠিক। কিছু জিগাবি না, হুনবি না। তুই যা মনে হয় করবি, আমারে দুশ্চরিততা মনে করবি। আমি অন্য পোলার লগে প্রেম কইরাই তরে আবার বিয়া করতে গেছি তোর বাড়ি। বর বউ ডেরামা লাগে তোর, তাই না? এজন্যই কই বিয়ের আগের রাইতেও তোর লগে সব ঠিক। বর বর ভালোবাসাও দেখাইছ, অথচ সকাল হইতে আমার থাইকা মুখ ফিরাইয়া নেস। সব ওই মেসেজগুলা দেইখা। শয়তানের দুলাভাই তুই, একটা পচা আন্ডা একটা বার জিগানোর প্রয়োজন ও মনে করস নাই এগুলা কে দিছে, কেন দিছে? শুধু ঠিক কইরা নিছিস তোর বউ অন্য ব্যাটার লগে পেরেম খেলা খেলে। আরহাম এ পর্যায়ে মৃত্যুর হাত ছুটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পোশাক থেকে, কিন্তু খুব শক্তি খাটিয়েই ধরেছে মৃত্যু। কি করছো? কি ছাড়ো মৃত্যু, কি শুরু করলে এসব? আরহাম, কেন ছাড়ুম তরে তো আজকা আমি। এই মৃত্যু, কি করছিস এগুলো? তুই থামো, ছাড় ওকে। মিরহাদ দৌড়ে এসে মৃত্যুকে আটকাল। মিরহাদের সাথে আরহামের উকিলও ছিল। মৃত্যুর হাত তো ছুটাতে পারল আরহামের গলা থেকে, তবে এখনও শান্ত হচ্ছে না সে। পাগলামো বন্ধ কর। কেন সিন ক্রিয়েট করছিস এখানে বোন? সবাই কি ভাবছে দেখ, আশেপাশের সেলের সবাই তাকিয়ে আছে এদিকেই। তুই জানিস ভাইয়া ও আমায় কি বলেছে? আমি নাকি চুপ হয়ে গেল মৃত্যু। ভাইকে কি করে বলবে এসব কথা? তার বর তাকে সন্দেহ কর কোনো ছেলেকে নিয়ে। কি হয়েছে বল আমায়, আমি কথা বলছি ওর সাথে। ওই কি বলেছিস তুই? এই পাগলিকে কেন রাগালি এভাবে? জানিস কতদিন বাদে একটু সুস্থ হয়েছে? আরহাম এবার মীরের দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। অনেক জ্বর, ফ্লু ছিল পুরো 1 সপ্তাহ। তাই তো আসেনি এই 1 সপ্তাহ এখানে। মিরহাদ। আরহাম এখনো চুপ, শুধু আর চোখে তাকাচ্ছে বারবার মৃত্যুর দিকে। মেয়েটা আর যাই হোক অন্য কাউকে ভালোবাসে, এটা হতেই পারে না। মৃত্যুর রাগ, পাগলামো, বোকামো সব কিছুতেই প্রকাশ পায় সে আরহামকে ভালোবাসে। কিন্তু আরহামের জীবন অনির্দিষ্টকালের জন্য বন্দিদশায়। আর সে এমনই এক জালে ফেসে আছে যেটা থেকে বের হওয়া না হওয়া দুটোই অস্থায়ী। খানিক অপেক্ষা করে পরিবেশ দেখলেন উকিল সাহেব। মৃত্যু শান্ত হতেই তিনি গলা খাঁকড়ি দিয়ে বললেন, আমার কাছে একটা গুড নিউজ আছে। মৃত্যু, আরহাম দুজনেই তাকালো উকিলের দিকে। তাদের চোখে মুখে সত্যি উত্তেজনা, ভালে কিছু শুনতে। তবে মীর আগেই জেনে এসেছে সবটা, তার চেহারা স্বাভাবিক।
কি গুড নিউজ? আরহাম প্রশ্ন করল। পরশু হেয়ারিং আছে আর সেটাই শেষ হেয়ারিং এই কেসের। আর আপনার হিসাব নিকাশের ফলাফলের শেষ দিন। আর গুড নিউজ হলো আমাদের হাতে অলরেডি সব প্রমাণ চলে এসেছে। শুধু কি? আরহাম উকিলের কথা শেষ হওয়ার আগেই প্রশ্নটা করে বসল। শুধু প্রত্যক্ষ সাক্ষী লাপাত্তা আর তার এভাবে হঠাৎ তার গায়েব হওয়ার পেছনে সন্দেহ করা হয়েছে টনির চাঁদাবাজ বউয়ের হাত রয়েছে। মেয়েটা খুব ধূর্ত, কেউ দেখেনি পর্যন্ত তাকে। যতটুকু খবর নিতে পেরেছি টনির এই চাঁদাবাজি সন্ত্রাসী হওয়ার পেছনে তার বউই দায়ী। তবে আমাদের অত টেনশন নেওয়ার দরকার নেই, কারণ আপনাকে নির্দোষ প্রমাণ করতে টনির খুন হওয়া রিভলভার আর তাতে পাওয়া ফিঙ্গার ছাপগুলোই যথেষ্ট। আর সেগুলো পুলিশ উদ্ধার করে নিয়েছে। উকিল সাহেব, আপনি যতটা সহজে বর্ণনা করলেন সবকিছু কি এতটাই সহজ হবে? আরহাম: হোপ সো। আল্লাহর ওপর ভরসা রাখুন, আপনি খুন করেননি এটা তো সত্যি? উকিল: না, আমি করিনি খুন। ওই দিন যা ঘটেছিল আমি আপনাদের আগেই সবটা বলেছিলাম। আমার শার্টে রক্ত আমার ম্যানেজারের হাতের ছিল। ওই টনি নিজে আমাকে ছুরি দিয়ে আঘাত করার সময় ম্যানেজার সাহেব আমাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে দুর্ভাগ্যবশত ওনার হাতে লেগে যায়। আর উনি সেন্সলেস হওয়ার পর আমি ওনাকে ধরে গাড়িতে নিয়ে বসাই হসপিটালে নেওয়ার জন্য। তখন ওই হাতের রক্ত লাগে আমার শার্টে। আরহাম: আপনি আবারও করতে এগুলোই বলবেন বরাবরের মতো? বাকিটা আমাদের হাতে পাওয়া প্রমাণ কাজ করবে। আজ তাহলে আমি আসি। আর মানসিকভাবে প্রিপারেশন রাখবেন লাস্ট হেয়ারিং এর জন্য। উকিল: মিরহাদ ও বিদায় নিয়ে বের হয়ে এলো আর মৃত্তিকে বলল যেন সে ও বেরিয়ে আসে। মিরহাদ ওয়েট করছে বাইরে তার জন্য, কারণ সে চায় মৃত্তি আর আরহাম একটু সময় দেখ নিজেদের আলাদা। এই সময়টা খুবই খারাপ, কিন্তু সম্পর্কটা ভালো করার বিশাল সুযোগ। কে জানে দুজনের মধ্যে মনোমালিন্যতা কিসের? তবে যে কারণেই হোক সেটা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। চুপ আরহাম, চুপ। মৃত্তির দৃষ্টি নিচের দিকে অপরাধীর মতো, আর আরহাম তাকিয়ে আছে মৃত্তির দিকে। কে বলবে একটু আগেই এই মেয়েটি রণচণ্ডী রূপ ধারণ করেছিল। কি নাস্তানাবুদি না করে ছেড়েছে। আর এখন দেখো যত শান্ত, কতটা নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীতে সদ্য আসা কোনো বাচ্চা। হাসি খেলে গেল আরহামের শুকনো ঠোঁট দুটোর মাঝে। মৃত্তি চোখ ওপরে তুলতেই আরহাম ঠোঁটের হাসি লুকিয়ে নিল। না, আর যাই হোক এই রণচণ্ডীকে হাসি দেখানো যাবে না, নয়তো বলেই ফেলবে আমি বদমাশ, অসভ্য। এমনি বলল। আমি যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন। আর ওই মেসেজগুলো আননোন নাম্বার থেকে ছিল। আমি সত্যই জানি না কে পাঠিয়েছে। মুখটা পাংশুটে করে বলল মৃত্তি। আরহামের নজর গভীর মৃত্তির দিকে। মৃত্তির মুখটায় কেমন যেন মায়া কাজ করে খুব। ইচ্ছে করছে একটাবার মুখটা একটু ছুঁয়ে দিতে, কিন্তু আরহাম করল না এমনটা, বরং চুপই রইল। মৃত্তি আরহামের কাছ থেকে কোনো জবাব না পেয়ে বেরিয়ে গেল জেল থেকে মন খারাপ করে। জেল থেকে বের হতেই দেখল মীর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভারকে আনিসনি? মীর: না। কেন? এমনিতেই। তোকে বারণ করেছি না গাড়ি ড্রাইভ করতে, শুনিস না কেন? মিরহাদ: ভাইয়া,
উনি নির্দোষ প্রমাণ হবে তো? মৃত্যু। গাড়িতে বসো। জবাব দে না ভাইয়া, উনি বের হতে পারবে তো? মৃত্যু। আশা তো এটাই করছি। তুই অত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। মিরহাদ। তারপর দুভাইবোনই চুপ। মীর গাড়ি ড্রাইভ করছে। বাড়ি ফিরে মৃত্যু মা বাবা কারোর সাথেই কোনো কথা বলল না। খাবারও খেল না, চুপচাপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মোবাইল নিয়ে বড় বাবাকে কল দিল। কয়েকবার রিং হলো কিন্তু কেউ ধরল না। মৃত্যু বাড়ি চলে আসার পর একমাত্র বড় বাবা, বড় মা আর ছোট বাবাই কল দিয়ে সবসময় কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে। আরহামের মা ওই দিন এর পর আজ অবধি কোনো কথা বলেননি মৃত্যুর সাথে। আহনাফও অস্ট্রেলিয়া যাওয়ার আগের দিন কথা বলেছিল মৃত্যুর সাথে, তখন মাকে খুব করে বলেছিল যেন ভাবির সাথে কথা বলে, কিন্তু তিনি কারো কথাই শুনতে নারাজ। তিনি মনে করেন নতুন বউ তার ছেলের জন্য অশুভ। কুসংস্কারকে আঁকড়ে ধরে বসে আছেন। রাত কেটে গেল আরও একটা। শুরু হলো নতুন আরেক সকাল, আর মনের মধ্যে নতুন কিছু আশা। রাতটা যেন তেন পার করেছে মৃত্যু। সকালে ঘুম ভাঙল বড় বাবার কলে। সকাল থেকেই মেঘ ভেলা গগন জুড়ে, হয়তো এখনই বৃষ্টি নামবে। বৃষ্টির দিনগুলো ঘরে বসে কাটানোটা ভালোই লাগে, কিন্তু বাড়ির বাইরে যাওয়ার সময় বৃষ্টি বড্ড বাজে লাগে জিনিয়ার। আর আজকে মৃত্যুদের বাড়িতে যেতে হবে, তার ওপর আবার ক্লাসও আছে। ভাবতেই অসহ্য লাগছে তার। মা কয়েকবার নাস্তা রেডি করে ডেকেছে জিনিয়াকে, কিন্তু এত সকালে নাস্তা গলা দিয়ে তার নামবে বলে মনে হচ্ছে না। চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে পড়ল। আসসালামু আলাইকুম বড় বাবা, কেমন আছো? ফোনের ওপাশ থেকে বড় বাবা সালামের জবাব দিয়ে মৃত্যুর হালচাল জেনে নিল। তারপর আরও কিছুক্ষণ কথাবার্তা সেরে নিল। বড় বাবা কাল করতে আসবে বলে কল কেটেছে। মৃত্যু আজকাল দায়িত্বশীল বৌমাদের মতো পরিবারের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেয়। শাশুড়ি মা থেকে চাচি শাশুড়ি, তুবা, দেবর, ভাসুর সবার খোঁজ নেয়। আর তারাও সবাই প্রায় তার সাথে কলে কথা বলে। এক মাসে আরহাম আর তার মা ছাড়া মোটামুটি সবার সাথেই ভাব হয়ে গেছে মৃত্যুর। দূরত্ব শুধু এই দুজন মানুষের সাথেই কমছে না, ওদিকে নিজের মা বাবার সাথে মৃত্যু নিজেই দূরত্ব বাড়িয়ে নিয়েছে। কারণ বাবা মা আরহামের সাথে মৃত্যুর ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে। আর কোনো বাবা মাই জেনে শুনে সন্তানকে অনিশ্চিত জীবনে এগুতে দিবে না। মৃত্যু রাতে খাবার খায়নি কাল, তাই খিদে পেয়েছে খুব। সে মুখ হাত ধুয়ে কিচেনে গেল। চা বসিয়ে পাউরুটি নিয়ে তাতে জ্যাম লাগাচ্ছিল। তখনই জিনিয়া ঢুকল বাড়িতে। লিলি মাত্রই বাগানের ফুলগুলোতে পানি দিয়ে বাড়ির ভেতরে আসল। জিনিয়াকে দেখেই কেমন আজবভাবে তাকাল। জিনিয়া একটু অবাক হল, সাথে মৃত্যুও। মৃত্যু একবার জিনিয়ার দিকে তাকিয়ে আরেকবার লিলির দিকে তাকাল। কি রে জিনিয়াকে এভাবে কি দেখছিস? মৃত্যু। কি কিছু না, তুতলিয়ে বলল লিলি। হঠাৎ করেই মৃত্যুদের সামনে থেকে চলে গেল লিলি। মৃত্যু এবার জিনিয়াকে বলল, তোর আবার কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? জিনিয়া চেয়ার টেনে বসতে বসতে বলল, এমনিতে। আচ্ছা লিলি এমন করল কেন? আমি কি করে বলবো? ও পাগল একটা, এমনটিই তাকিয়েছিল হয়তো। তুই বল, কি খাবি নাস্তায়? তুই কি খাচ্ছিস? পাউরুটি। তাহলে আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই যা খাবি আমি কি তা খাবো না? মৃত্তিকা। আচ্ছা এই নে, বলে মৃত্যু জ্যাম আর রুটি দিল জিনিয়ার দিকে।
আর সে উঠে চায়ের পানিতে চা পাততি দিল। কিছুক্ষণ কিচেনে থেকেই চা বানিয়ে 2 কাপ নিয়ে এলো। তা আজ এত সকালে কি মনে করে বল? চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ভার্সিটি জয়েন করবি কবে? ঠোঁট কিছুটা প্রশস্ত করে পিঠটা চেয়ারে ঠেকিয়ে বসল মৃত্যি। চোখ দুটো বুজে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আর ছোট্ট করে বলল, জানি না। এটা কিন্তু ঠিক করছিস না মৃত্যি। জীবন কিন্তু থামিয়ে রাখা যায় না। স্যার, আজ না হয় কাল ঠিকই নির্দোষ প্রমাণ হয়ে যাবে, এটা তো বিশ্বাস করিস? কি করিস না? প্রশ্ন করল জিনিয়া। মৃত্যি এবার চোখ খুলে সোজা হয়ে বসে জিনিয়ার দিকে তাকাল। উনি নির্দোষ প্রমাণ হোক বা না হোক উনি খুন করেননি, আমি সারা জীবন বিশ্বাস করি, আর ভবিষ্যতে ও করে যাব। খুব শান্ত গলায় বলল মৃত্যি কথাগুলো। ভাইজান দরজা খোলেন, উঠেন, ভাবি আইছে। লিলি মিরহাদের দরজায় কড়া নাড়ছে আর হিসহিসিয়ে বলছে, ভাবি আসছে বাড়িতে। লিলি কথাগুলো চুপি চুপি বলার উদ্দেশ্যে যতখানি হিসহিসিয়ে বলছে ততখানি আওয়াজ তার থেকে 5 থেকে 6 হাত দূরে থাকা যে কোনো ব্যক্তি অনায়াসেই শুনতে পারবে। লিলি যখন আরও কয়েকবার মীরকে ডাকল তখন মীরের বাবা ওপরেই আসছিলেন কোনো কাজে। কিন্তু লিলির হিসহিসানো শুনে একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন। অপেক্ষা করছেন দেখতে কি এমন গোপন কথা আছে বলার মীরকে তা শুনতে। অনেকবার ডাকার পর মীর দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলেন, কে এসেছে, ডাকছিস কেন? লিলি এবার মীরের দিকে একটু ঝুঁকে বলল, ভাইজান ভাবি আইছে বাড়িতে, দেখা করবেন না? মীর ভ্রু কুঁচকে আবার প্রশ্ন করল, কোনো ভাবি আসছে? আফনের ভাবি না তো, আমাগো ভাবি আইছে, জিনিয়া ভাবি। কথাগুলো সিঁড়ি গোড়ায় দাঁড়িয়ে শুনছে মাহবুব সাহেবও। কিন্তু কিছু না বলে আবার উল্টো পায়ে নিচে নেমে গেলেন চুপচাপ। মীর একটু ভেঙচি কেটে বলল, জিনিয়া তোর ভাবি হলো কবে? কেন, যেদিন মৃত্যি আফার শ্বশুর বাড়িতে আফনেরে দেখছি ভাবিরে ধমকাইছেন, আফনে দরকার পড়লে ভাবিরে উড়াইয়া আইন্না বিয়া করবেন। সেদিনই আমি খালার এসব কইছি, খালাম্মা কইছে জিনিয়া আফারে জলদিই ভাবি বানাইব। এজন্যই তো আগাম ভাবি ডাকি। মিরহাদ খালি গলায় বিষম খেল। এই তুই যা আমার সামনে থেকে, সকাল সকাল কি উদ্ভট কথা নিয়ে আসছে। মীর একবার এদিক ওদিক দেখে নিল, কেউ শুনে ফেলেনি তো। আবার ভাবছে আর কেই বা জানবে, মৃত্যু তো আগে থেকেই জানে। আর মাকেও জানিয়ে দিয়েছে। ওহ গড, কি বলল লিলি? মা বলেছে জলদি জিনিয়াকে ভাবি মানে? মা রাজি ভাবতেই ঠোঁটে হাসি ফুটে উঠল মিরহাদের। লিলি মীরের ধমক খেয়ে আগেই চলে গেছে। মীর ও এবার দ্রুত ফ্রেশ হয়ে একেবারে অফিসের পোশাক পরেই নিচে এলো। মাহবুব সাহেব ভাবছেন ছেলে মেয়ে দুজন চোখের সামনে কত বড় হয়ে গেছে, অথচ তিনি খেয়ালই করেননি। বিশেষ করে মেয়েটা কেমন যেন সংসার না করেই সংসারী হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলেটারও বয়স হয়েছে, বিয়ের আরও আগেই বোঝা উচিত ছিল, কিন্তু না, উনি সেটা বুঝতে সক্ষম হননি। কিন্তু এখন তো ছেলের পছন্দের খবরটা ও পেয়ে গেছেন, এবার তো কিছু করা দরকার। আর মেয়ের জন্য ও করতে হবে অনেক। হলো রাগ, এবার মেয়ের খুশির খেয়ালটা রাখতেই হবে। আরহামের সবকিছু জানতে হবে, খুন আসলেই সে করেছে কিনা। এমনটাই ভাবছিল মৃত্যুর ভাবা মাহবুব সাহেব। ঠিক তখনই ওনার ঘরে প্রবেশ ঘটে মৃত্যুর মায়ের। কি গো, এমন চুপটি করে বসে আছো কেন? তুমি না ওপরে যাচ্ছিলে মীরকে ডাকতে? মরিয়ম। হ্যাঁ গো মিরুর মা, তুমি কি জানো আমাগো মিরু জিনিয়া মারে পছন্দ করে? ওই যে ভালোবাসে আর কি। আমি জানি, আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু পরে সত্যিটা জানতেও পারছি। কিন্তু তুমি এখন এসব কোথা থেকে জানলে? মীর বলছে। না গো মরিয়ম বিবি, আমার কি আর হেই কপাল আছে যে মাইয়া পোলার খবর রাখুম?
একটা দীর্ঘশ্বাস ফেলে মাহবুব সাহেব আবারও বলতে লাগলেন, আমি তো এখন লিলির কথা শুনছি হে মীর রে, ডাক্তা ছিল জিনিয়া আইছে আমাগো বাড়ি বলার জন্য। তখন জানতে পারছি কিন্তু মিরুর মা জিনিয়ার তো বিয়া ঠিক হইয়া আছে। কিসের বিয়ে আপনার মনে নাই? মৃত্যুর বিয়ের দিন পুলিশ তো ওই ছেলেকে ধরতেই গিয়েছিল। কিন্তু ভাগ্য আমার মেয়েটার খারাপ হয়ে গেল, কাপা কাপা গলায় বললেন মৃত্যুর মা। থাক আর মন খারাপ কইরো না, এবার আমিও জামু জামাইর লগে দেহা করতে থানায়। তারপর কথা কইয়া দেহি আসল ঘটনা কি, হেরপর আমাগো উকিল রে খবর দিমু। মৃত্যুর বাবার মুখে জামাই কথাটা শুনে অবাকই হলেন মরিয়ম বেগম। তার মানে কি উনি আরহামকে নিয়ে ভাবছেন? আমি যে রোহানকে নিয়ে ভাবছি, রোহান তো এখনো মৃত্যুকে চায়। আমিও চাই মৃত্যু রোহানকে নিয়ে ভাবুক, আরহাম ফিরে এলেও তার সাথে মৃত্যুকে থাকতে দিব না। আমার এ চাওয়ায় ভুল কিছু তো নেই, তাদের বিয়েটা তো একটা ভুল মাত্র। মৃত্যুকে জিনিয়া অনেকক্ষণ ধরে বুঝিয়ে চলছে ক্লাস করতে। আজ অনেক দিন তো হলো এভাবে, আর কতদিন? সামনে পরীক্ষা, অন্তত একটা মাস ক্লাস করুক পরীক্ষার আগে। কিন্তু সে নিজের কথায় অনড়। না পেরে জিনিয়া মৃত্যুর সাথে রাগ করে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। মিরহাদ নিচে নেমে দেখল মৃত্যু একা ডাইনিংয়ে, তাই কিছু জিজ্ঞেস না করে শুধু এদিক ওদিক তাকাচ্ছে। মৃত্যু হয়তো ভাইয়ের মনের কথা বুঝেছে, তাই সে মীরকে ডাকল, ভাইয়া জিনিয়া মাত্রই বেরিয়েছে, তাড়াতাড়ি যা। মীর একটু তাকালো বোনের দিকে, তারপর বলল, আচ্ছা মাকে বলিস আমি অফিসে চলে যাচ্ছি, সেখানেই নাস্তা করে নিব বলে সে ও বের হয়ে গেল। জিনিয়া মাত্রই গেট পেরিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। মীর গাড়ি নিয়েই গেটের বাইরে এসে জিনিয়াকে ডাকল। জিনিয়া তাকালো না তার দিকে। মীর এবার গাড়ির দরজা খুলে হ্যাচকা টান দিল জিনিয়ার হাতে। কি শুরু করলেন? রাস্তাঘাটে হাত ছাড়ুন। জিনিয়া, ছাড়ার জন্য ধরেছি। চুপচাপ গাড়িতে উঠো। মিরহাদ, না যাব না আমি আপনার সাথে, হাত ছাড়ুন বলছি। জিনিয়া, রাগিও না, তুমি ভালো করেই জানো রাগলে তোমাকে কোলে করেই উঠাবো গাড়িতে। আর রাস্তায় এসব। হাত ছাড়ুন, উঠছি। মীর হাত ছেড়ে ড্রাইভিং সিটে বসল, জিনিয়া পাশের সিটে বসল। সারাপথ মীর অনেক কথা বলেছে কিন্তু জিনিয়া চুপ ছিল। শুধু ভার্সিটির গেইটে এসে নামার সময় মীরের দিকে ফিরে তাকালে, ভালোবাসা জোর করলে আদায় করা যায় না, শুধু ভোগ করা যায়। সময় থাকতে সব কদর করা জরুরি, সময় পেরিয়ে গেলে কোনো কিছুই মঙ্গলজনক হয় না। জিনিয়া চলে গেল, অথচ মীর তার কথার আগামাথা কোনো কিছুই বুঝল না। তার ওপর এত কিসের রাগ? ভালোবেসে ও সে স্বীকার করতে পারেনি, কারণ জিনিয়া ছোট ছিলে তখন খুব। সে স্কুল লাইফে প্রপোজ করেছে, তখন মীর ভার্সিটির ছাত্র। ম্যাচিউর হয়ে কি করে একটা টিনেজের মেয়ের ভালোবাসা অ্যাকসেপ্ট করত? ওই বয়সটা মেয়েটার পড়াশোনার জন্য জরুরি ছিল। প্রেমের চক্করে তো সে সব গুলিয়ে ফেলত। কিন্তু এখন দুজনেই অ্যাডাল্ট। মীর ভাবছে এমনটা। আরহাম আজ সকাল থেকেই কিছু খায়নি, সে আশায় আছে আর তো একটা দিন, তারপর সে নিজের বাড়ি ফিরবে। মায়ের হাতে খাবার খাবে, এই জেলের খাবার তার গলা দিয়ে নামে না। খুব কষ্ট হয়, খুনের আসামি বলে পুলিশেরা তাকে বাহিরের খাবারটা পর্যন্ত খেতে পারমিশন দেয় না। মৃত্যু, বড় বাবা, মিরহাদ, রোহান সবাই প্রায় খাবার নিয়ে এসেছে, কিন্তু পুলিশেরা তা সেলের ভেতরে নিতে দেয়নি। বিষণ্ণ মনে বসে আছে সেলের এক কোণে। অন্ধকারাচ্ছন্ন রুমটিতে দম বন্ধ লাগছে তার। হঠাৎ করে চোখের পর্দায় ভেসে আসলো মৃত্যুর প্রতিচ্ছবি। কাল কেমন করেই চেপে ধরেছিল তার গলার কাপড়। ফোলা গাল দুটো লাল টমেটোর মতো, নাকের পাটা ফুলে ছিল রাগে তার। কতটা রাগে কথাগুলো বলে চলছিল, আর সাইকো বউটা আমার কি হেব্বি বকা দিচ্ছিল আমায়। ভাবতে ভাবতে হেসে উঠল আরহাম।
দেখতে দেখতে চলে এসেছে শুনানির দিন। নির্ঘুম রাত পার করেছে আরহাম, করেছে মৃত্যু আর আরহামের মা। দুজন ব্যক্তি রাত জেগে পড়েছে তাহাজ্জুদ, হাজারো দোয়া। মনের গহীন থেকে শুধু একটাই কাকুতি মিনতি দুজন ব্যক্তিরই। এই দুইজন ছাড়া ও আরও অনেকগুলো মানুষের প্রার্থনায়ও আছে আরহাম। রাতেই গ্রাম থেকে রওনা হয়েছে বড় বাবা, ছোট বাবা আর আরহামের মা। ভোরেই পৌঁছে গেছে তারা করতে, কিন্তু হেয়ারিং টাইম 11টায়। মৃত্যুর বাবা নিজের উকিলকে নিয়ে 8টার মধ্যে জেলখানায় যায় আরহামের সাথে দেখা করতে। কিন্তু আজ কোনো অনুমতি মেলে না। তাই বাধ্য হয়ে মীরকে কল দেয়। মীরের থেকে নম্বর নিয়ে আরহামের উকিলের সাথে যোগাযোগ করেন তিনি। মৃত্যু সকালেই তৈরি হয়ে বসেছিল কোর্টে যাবার জন্য, কিন্তু মীর এখনও তৈরি হয়নি। দেখব সে নিজেই বেরিয়ে যেতে চায়। গেইট অবধি যেতেই রোহানের সামনে পড়ে। রোহান মীরকে নিতে এসেছিলে, একসাথেই করতে যাবে। কিন্তু মৃত্যুর সাথে কথা বলে জানতে পারে মৃত্যু করতে যাচ্ছে। যেচে পড়ে রোহান মৃত্যুকে নিজের সাথে করে নিয়ে রওনা দিল। আকাশ মেঘাচ্ছন্ন আজ সকাল থেকেই। হয় এখনই নামবে ঝুম বৃষ্টি, হয়তো বা সারাটা দিন এমন গুমোটি থাকবে। সকাল 8টা থেকে 10টা অফিস আওয়ার, মানুষ জন বেশি রাস্তায়। রাস্তায় খানিক বাদেই জ্যাম চোখে পড়ল। রোহান মোড় ঘুরে অন্য পথে যাওয়া ধরল। মৃত্যু প্রথমে একটু ঘাবড়ে যায়, রোহানকে জিজ্ঞেসও করে ফেলে কোনো রাস্তায় যাচ্ছে তারা। রোহান জবাব দেয় তারা অন্য পথে যাচ্ছে, এ পথে তেমন জ্যাম নেই। মৃত্যু এবার একটু স্বস্তি নিয়ে বসল। রোহান ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে মৃত্যুকে দেখছিল। ভালোবাসার মানুষটা পাশেই বসা, তবুও তার থেকে অনেক দূরে। খুব ইচ্ছে হয় চিৎকার করে বলি, তোমাকে খুব ভালোবাসি মৃত্তিকা মাহবুব, খুব ভালোবাসি। স্যার, এই পথে তো মনে হয় সময় অনেক বেশি লাগবে। মৃত্যু: না, আর একটু সময় লাগবে, বাই মোড় ঘুরলেই আর 2-3 মিনিট লাগবে। ও আচ্ছা। মৃত্যু আবার চুপচাপ রইল। মীর আজ অফিসে যাবে না, অফিসে কল করে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সব প্রয়োজনীয় কথা সেরে বাবার খোঁজ নেয়। কিন্তু বাবা অফিসে নেই জানতে পেরে বেশ অবাক হয়। মা বলল বাবা খুব সকালে অফিসে গেছে, অথচ উনি তো এখনো যাননি সেখানে। মীর একবার ভাবল মাকে বলবে কথাটা, পড়ে আবার ভাবল না, অযথাই টেনশন করবে মা, তা চুপচাপ সে ও বেরিয়ে পড়ল বাড়ি থেকে। আরহামকে কোর্টে উপস্থিত করবে 11টায়, এখন বাজে 9টা। তাই আগে অফিসে গিয়ে বাবার খোঁজ করল। জানা গেল বাবা তো উকিল সাহেবের কাছে গেছেন। মীরের মুখে হাসি, তার মানে বাবা আরহামকে নিয়ে চিন্তিত আছেন। বললেই হতো বাপ বেটা একসাথে বাড়ির জামাইয়ের জন্য কিছু করতাম, অযথা রাগের অ্যাক্টিং করল। মাঝখান থেকে আমার পাগলি বোনটা কষ্ট পেয়ে গেল দুদিকের টেনশনে। মীর একা একাই ভাবছে কথাগুলো আর হাসছে। এবার একটু শপিংয়ে যাওয়া দরকার বলেই মীর অফিস থেকে সোজা শপিং মলের উদ্দেশ্যে গেল। মৃত্যু আর রোহান যখন পৌঁছল তখন আরহামের মা আর বড় বাবা কোর্টের সামনেই পার্কিং সাইডে দাঁড়ানো ছিল। ছোট বাবা গিয়েছে পানি আনতে, রাত থেকে কারো পেটে কোনো দানা পড়েনি। কিছুটা উইক আরহামের মা, প্রেশার ফল করেছে। মৃত্যু যখন রোহানের গাড়ি থেকে নামছিল প্রথমেই চোখে আটকেছে আরহামের মায়ের। উনি আর চোখে মৃত্যুর দিকে তাকাচ্ছিলেন। ভেবেছিলেন হয়তো মিরহাদ কিংবা বাবার সাথে এসেছে এই মেয়ে। কিন্তু না, উনি এসেছেন আরহামের বন্ধু রোহানের সাথে। দৃষ্টিকটু লাগল ব্যাপারটা, তবে বড় বাবার চোখে পড়তেই উনি খুব সহজভাবে এগিয়ে এলেন মৃত্যুর দিকে। মৃত্যু রোহান উভয়ই তাদের সালাম দিয়ে সামনে দাঁড়াল। ততক্ষণে ছোট বাবাও চলে এসেছে।
মৃত্যু সবার হালহালাত জেনে নিলে শুরুতেই। শ্বশুর দুজনেই হাসি মুখে কথা বললেও শাশুড়ি মা তেমন মুখ খুললেন না। রোহান খুব মনোযোগে দেখল সবটা, মৃত্যু আর তার শাশুড়ি মায়ের মধ্যকার সম্পর্কটা কেমন তা সহজেই আঁচ করে নিল সে। ঘড়ির কাঁটায় সময় ঠিক যখন 11টা কোর্টের কাজকর্ম শুরু হলো ঠিক তখনই কাঠগড়ায় দাঁড়ানো আসামির জায়গায় স্তম্ভিত মূর্তিমান মৃত্যুর আকাঙ্ক্ষিত ব্যক্তিটি। আরহামের মা ছেলেকে দেখেই আঁতকে উঠলেন। কি হাল হয়েছে ছেলেটার একটা মাসে! আর হবেই বা না কেন, বিনা দোষে সাজাপ্রাপ্ত ছিল যেন তেন সাজা নয়, খুনের সাজা। কলিজাটা জ্বলে যাচ্ছে ছেলেকে দেখে। ইচ্ছে তো করছে এক দৌড়ে গিয়ে বুকে টেনে নিতে, কিন্তু অপারগ আজ নিজ সন্তানকেই নিজের কাছে রাখতে। কি হতো যদি সন্তান সারা জীবনই ছোট থেকে যেত, আগলে রাখত বুকের মাঝে সেই ছোট্ট বেলাকার মতো। কিন্তু না, সময়ের সাথে সব বদলে যায়, ছোট্ট সন্তানটি হয়ে যায় বড়, এতই বড় যে একসময় মা বাবার ছায়াতল থেকে দূরে সরে যায়। আরহাম ও খুঁজে খুঁজে প্রিয় মানুষগুলোর মুখ দেখে নিচ্ছে। মা, বড় বাবা, মৃত্যু, ছোট বাবা, রোহান, তারপর আশেপাশে নজর বুলাল। মিরহাদ কি আসেনি আজ ভাবতে লাগল, তখনই চোখ পড়ল কোর্টরুমের দরজায় মাহবুব সাহেব। গত 1 মাসে যে মানুষটি তার কোনো খোঁজ নেননি, তার আশেপাশে ঘেঁষেননি, সেই মানুষটি এখানে দেখে অবাকই হল আরহাম। তবে এই আশ্চর্যান্বিত অবস্থাটা শুধু আরহামের জন্য নয়, সেখানে থাকা মৃত্যু আর আরহামের পরিবারেরও। মৃত্যু তার বাবাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। বাবার পাশে আরও 2জন মানুষ, দুজনই পরিচিত। একজন বাবার ব্যবসায়ের কাজে লিগ্যালি প্রয়োজনে সাহায্যকারী উকিল, আর দ্বিতীয়জন আরহামের কেস হ্যান্ডেলরত আছেন। পুরো 15 মিনিট বিলম্বে কোর্টের কার্যক্রম শুরু হল। একে একে বের হল সকল সত্য। আরহাম যেদিন নতুন জমি কিনেছিলে কারখানার জন্য, সেদিনই বাকবিতণ্ডায় জড়িত হয় টনি চাঁদাবাজ আরহামের সাথে। ওই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সাথে ও আগে থেকেই চাঁদা নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিল সে। কম বেশি অনেকেই টনিকে খুনের হুমকিও দিয়েছিল। আরহাম যখন দ্বিতীয়বার তার কেনা জমি দেখতে যায়, তখন টনি সরাসরি চাঁদা চায় আরহামের কাছে। আরহাম তাকে বের করে দেয় সেখান থেকে, পুলিশ কেস করবে বলে ও ধমকি দেয়। কিন্তু টনি এসবে পাত্তা দেয় না, উল্টো আরহামকে শাসিয়ে যায়। আর শেষবার তাদের দেখা হয় কারখানা তৈরির কাজ চলাকালীন সময়ে, তখন টনির হাতেই আহত হয়েছিল আরহামের ম্যানেজার। কিন্তু টনি তখনও বেঁচে ছিল। টনির খুনের ছবিটা আরহামের কাছে একেবারেই ধোঁয়াশা। সে একেবারেই নাওয়াকিফ এ ব্যাপারে। আরহামের সামনে ঘটে যাওয়া টনিকে নিয়ে ঘটনা এতটুকুই। টনিকে খুন করা হয়েছে গুলি করে, সাথে মোটা বাঁশ বা কাঠ জাতীয় কিছু দিয়ে পিছন থেকে আঘাত করে, ফরেনসিক রিপোর্ট এটাই বলে। কিন্তু আরহাম কখনোই কোনো প্রকার রিভলভার ব্যবহার করেনি। আর ফরেনসিক রিপোর্টে যেই রিভলভারের গুলি বের করেছে তা সৌভাগ্যবশত লাইসেন্সপ্রাপ্ত একটা রিভলভারের গুলি। আর সেই রিভলভারের মালিক একজন বেসরকারি কোম্পানির মালিক। সব মিলিয়ে আরহাম নির্দোষ, আর খুনটা যেহেতু আরহামের জমিতে হয়েছে, সেক্ষেত্রে এতটুকু সহজেই প্রমাণ হয়ে গেল কেউ নিজে সেফ থাকার জন্য আর আরহামের ওপর দোষ চাপানোর জন্যই খুনটা সেখানে করেছে। সবার মুখে চোখে খুশির ছাপ, শুধু রোহানকে দেখে মনে হচ্ছে সে খুশি হয়েও যেন খুশি নয়। কেমন আছো? কেমন আছো? জেনে কি করবেন? কেমন আছো? কি দরকেক দম, উল্টা পাল্টা জবাব না দিয়ে থাকতে পারো না? সাইকোগিরি করা কি স্বভাব তোমার? মৃত্যুর মুখটা চেপে ধরে বলল আরহাম কথাগুলো। কয়েক ঘন্টা আগে
আরহাম বিনা দোষে সাজাপ্রাপ্ত ছিল তা প্রমাণ হয়েছে। আর সাথে একটা সন্দেহ প্রগাঢ় হয়েছে, আর তা হল কেউ একজন আরহামকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। কিন্তু ফাঁসানোর পেছনে যেই ব্যক্তিটি তার কোনো হদিস পাওয়া যায়নি। আরহাম মুক্ত তো হয়ে গেছে, তবুও কোথাও ভয় রয়ে গেছে তার পরিবারের মনে, তার নিজের মনে, ও ক্ষীণ শঙ্কা পুনরায় না কোনো ফাঁদে পা দিয়ে বসে। কে আসল খুনি জানা তো জরুরি, তবে এই মুহূর্তটা পরিবারের হাসির যোগান দেওয়া এখন তার প্রথম কাজ। কোর্ট থেকে বের হয়ে প্রথমেই মা, চাচা, বন্ধুদের সাথে কথা বলার পর মৃত্যুর বাবা আরহামের সামনে গিয়ে দাঁড়ান। আরহাম সালাম দিতেই তিনি আরহামের বাহু ধরে বুকে টেনে নেন। সবাই খুব খুশি হয় দেখে, সবার মুখে হাসি। রোহান গাড়ি এনেছে মিরহাদ আর তার বাবাও। মীর নিজের গাড়িতে করে তার বাবা আর আরহামের বাড়ির লোকদের পাঠিয়ে দিয়েছে। নিজে রোহান এর সাথে চলে গেছে। আর মৃত্যুর বাবার গাড়ি মৃত্যু আর আরহামের জন্য রেখে গেছে। মৃত্যু গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ে। আরহাম ভ্রুকুটি করে তাকায় মৃত্যুর দিকে। এখানে বসেছ কেন? মৃত্যু একবার নিজের আশেপাশে তাকিয়ে প্রশ্ন করে, কোথায় বসেছি? মৃত্যু: ড্রাইভিং সিটে। আমি কি জেল খেটে ড্রাইভ করা ভুলে গেছি ভেবে নিয়েছ? আরহাম: মৃত্যু আর কোনো কথা বলল না, চুপ ছিল পুরো রাস্তা দুজনই। মৃত্যুর বাবা সবাইকে নিজের বাড়িতে নিয়ে গেছে। যদিও আরহামের মা রাজি ছিল না, তারা নিজেদের ফ্ল্যাটে উঠবে বলছিল, কিন্তু আরহামের বড় বাবা ছেলের শ্বশুরবাড়ি যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে করল। মৃত্যুর মা সবাইকে দেখে খুশি মনেই বরণ করলেন নিজের বাড়িতে। আদর আপ্যায়নও করলেন। দুপুরের খাবারের পর সবাইকে রেস্ট নেওয়ার জন্য গেস্ট রুম খুলে দিয়েছে। আরহাম এসেই আগে গোসল সেরে নিয়েছে মীরের বাথরুমে। তোয়ালে পরে বেরিয়েছিল, আশেপাশে চোখ বুলালো, মীর রুমে নেই। পরার জন্য আরহাম মীরের ড্রয়ার হাতড়ে শার্ট নিচ্ছিল। তখনই মৃত্যু রুমে ঢোকে হাতে আরহামেরই কিছু শার্ট প্যান্ট। কিছু কি খুঁজছেন? মৃত্যু: আরহাম আগের মতোই খুঁজতে খুঁজতে জবাব দিল, হুম, মীরের শার্ট নিচ্ছিলাম। তার প্রয়োজন নেই, আপনারগুলোই নিয়ে আসছি। মায়ের থেকে চাবি নিয়ে আপনাদের ফ্ল্যাটে গিয়েছিলাম। আপনাদের ধীর গলায় আওড়ালো আরহাম। ঘাড় ঘুরিয়ে মৃত্যুর দিকে তাকালো আরহাম। মৃত্যু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে, কেমন নিষ্প্রাণ লাগছে। দুকদম এগিয়ে এলো আরহাম। মৃত্যুর মুখোমুখি হয়ে প্রশ্ন করল, কেমন আছো? কেমন আছো? জেনে কি করবেন? কেমন আছো? কি দরকার? আর পুরো বলতে পারল না মৃত্যু, তার আগেই আরহাম চেপে ধরে বলল, একদম উল্টা পাল্টা জবাব না দিয়ে থাকতে পারো না? সাইকোগিরি করাটা কি স্বভাব তোমার? বর্তমানে ছাড়ুন আমায়। রাগ করে আছো কেন? আরহাম: রাগ করব কেন? মৃত্যু: তাহলে আমার দিকে না তাকিয়ে কথা বলছো কেন? আরহাম: মৃত্যু এবার চোখ তুলে তাকালো আরহামের দিকে। মোহবেষ্টিত চোখে তাকিয়ে আছে আরহাম তার দিকে। আরহামের এই দৃষ্টি পাগল করা, উতলা করে দেওয়ার মতো, কিন্তু মৃত্যুর চোখ তো বলছে অন্য কিছু। কান্নামাখা অভিমানী দৃষ্টি মৃত্যুর। আরহাম মৃত্যুর হাতের কাপড়গুলো নিয়ে এক প্রকার ছুঁড়েই মারল বিছানার ওপর। মৃত্যুর দুটো হাত নিজের দুহাতে নিয়ে নিজের পিঠের ওপর রাখে, আর সে নিজে মৃত্যুকে বাহু বন্ধনে আবদ্ধ করে নেয়। এত অভিমান কিসের তোমার? আরহাম: কোথায় অভিমান করেছি? গলার স্বর কাঁপছে মৃত্যুর কথা বলার সময়ে।
তর্জনী আঙ্গুল মৃত্যুর থুতুনির মাথায় রেখে মুখটা একটু উঁচু করে ধরে ভ্রুকুচকে নিল আরহাম। মৃত্যু এবার মুখ গোমরা করে প্রশ্ন করল, এমন করে তাকাচ্ছেন কেন? তোমাকে দেখছি। এভাবে দেখার কি আছে? অনেক কিছু। সেই অনেক কিছুটা কি? এই যে মেয়েটা গত 1 মাস আগেও কেমন পাগলি লাগত। 1 মাস কি বলছি, একদিন আগেও আমার কলার ঝাপটে ধরে কথা বলছিল রাগ দেখিয়ে। আর আজ কেমন কাপা কাপা অভিমানী স্বরে আমায় ইগনোর করছিল। তো কি করব, আপনি তো আমায় পছন্দই করেন না, আমি কেন কথা বলতে যাব আগ বাড়িয়ে কারো সাথে? আমার কি কোনো দাম নেই নাকি? একদমে বলে চলল মৃত্যু। আর আরহাম মিটিমিটি হাসছে মৃত্যুর কথা শুনে। কতটা বাচ্চামো মিশে আছে তার অভিযোগে। ভালো লাগা ধীরে ধীরে গাঢ় হচ্ছে আরহামের। এই ভালো লাগা অচিরেই ভালোবাসায় পরিণত হবে তা টের পাচ্ছে খুব করে। আরহাম আলতো করে দুহাতে মৃত্যুর মাথাটা নিজের কাছে টেনে কপালে চুমো এঁকে দিল। হঠাৎ দরজায় কড়া নাড়ল লিলি। বাইরে থেকেই ডাকল, আফা দুলাভাই খালাম্মা নিচে খাইতে যাইতে কইছে। আফনে গো, সবার খাওয়া শেষ, শুধু আফনেরা 2 জন রইছেন। আরহাম মৃত্যুকে ছেড়ে এবার কাপড় হাতে নিল। সেই কখন থেকে শুধু তোয়ালে পরে দাঁড়িয়েছিল। টুংটাং পরপর 2টা মেসেজ আসলো মৃত্যুর ফোনে, নম্বরটা অচেনা। তবে আজব ব্যাপার হলো, আজ 1 মাস পর আবার সেই রকম মেসেজ আসলো। আরহাম যেদিন জেলে গিয়েছে সেদিন থেকে আর কোনো মেসেজই আসেনি, কিন্তু আজ আবার। আরহামের থাকা না থাকায় কি কোনো কানেকশন আছে এই মেসেজকারীর? মৃত্যু, কি ভাবছো এখানে বসে? আরহাম। মৃত্যু নিজের বিছানায় বসে মেসেজগুলো দেখে ভাবনায় বিভোর ছিল। নিজের কাঁধে আরহামের স্পর্শ আর তার গলার স্বর শুনে ভাবনায় ছেদ পড়ল মৃত্যুর। মিরহাদের রুম থেকে কাপড় চেঞ্জ করে মাত্রই মৃত্যুর ঘরে প্রবেশ করেছে সে। মৃত্যুকে বিছানায় চুপটি করে বসে থাকতে দেখে তার মনে হয়েছে সে কিছু ভাবছে। কি হয়েছে? কই কিছু নাতে। শিওর? হুম। ঠিক আছে, তাহলে চলো নিচে খেতে যাব, আমার খুব খিদে পেয়েছে। আরহাম। হুম আসুন, বলেই মৃত্যু বসা থেকে উঠে নিচে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। আরহাম হ্যাচকা টানে মৃত্যুকে নিজের খুব কাছে নিয়ে এলো। এতটাই কাছে যে আরহামের নিঃশ্বাস এলোপাথারিভাবে মৃত্যুর চোখে মুখে আছড়ে পড়ছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে দুজনেরই। মৃত্যু নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আরহাম, সে তো ইচ্ছে করেই মাতালের মতন আচমকা মৃত্যুর চোখে মুখে ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। যেন অকুল দরিয়ার আজ বাঁধ ভাঙার প্রয়াস চলছে। দীর্ঘ প্রতীক্ষার প্রহর যেন হঠাৎই সমাপ্তি ঘটিয়েছে বলেই এতটা উতলা হয়ে গেছে আরহাম। কিন্তু উতলা মনে হঠাৎই এক বিকট বজ্রপাতের ন্যায় বেজে উঠল মৃত্যুর সেলফোনটা। দুজনেরই ঘোর কেটে গেল। একজনের চোখে মুখে বিরক্তি তো অন্যজনের লজ্জায় আড়ষ্টতা। মৃত্যু নিজেকে আরহামের বাহু থেকে ছাড়িয়েই বলল, নিচে আসুন, আমি খাবার বাড়ছি। আরহাম একবার মৃত্যুকে দেখে আরেকবার মৃত্যুর মোবাইলটা দেখল, রোহান কল করেছে। কপালের মাঝখানটা খানিক কুঞ্চিত হল তার কলটা দেখে। রিসিভ করে কানের কাছে ধরল আরহাম, তবে চুপ রইল ওপাশের ব্যক্তির প্রথম কথাটি শোনার জন্য। কি মনে করে যেন একটু সন্দেহের সৃষ্টি হল মনের মধ্যে, তাই এমনটা করা। হ্যালো মৃত্যু। আরহাম, কোথায়? একটু দাও তো, কথা আছে। কেমন ঝটপট কথাগুলো বলে ফেলল রোহান। ফোনের এপাশ থেকে আরহাম এবার নিজেকে ধিক্কার দিল, ছি, কি ভাবছিলাম আমি এক মুহূর্তের জন্য। ওপাশ থেকে রোহান আবার ও বলল, মৃত্যু শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ।
শুনতে পাচ্ছি আমি আরহাম। বল, কি কথা আছে? গলাটা স্বাভাবিক রেখে প্রশ্ন করল আরহাম। ও, তুই ভালোই হলো। আচ্ছা শোন, রাতে কি ফ্রি থাকবি? মানে আঙ্কেল আন্টিরা তো আজ গ্রামে যাবে না তোদের নিয়ে, তাই না? রোহান: না, আজকে মনে হয় এ বাড়িতে মানে মৃত্যুদের বাড়িতেই থাকব। কাল সকালে গ্রামে যাব কেন বলতো? আরহাম: রাতে একটু আড্ডা দিতাম 3 বন্ধু একসাথে। তাই যদি মীর আর তুই ও আসতি আমার বাড়ি। 2 বছর তো হলো একসাথে হই না আমরা। তোর বিয়েতেও তো এক হয়েও হতে পারলাম না, তাই আর কি। রোহান: তো এভাবে বলার কি আছে? শালা ঢং করিস, ফর্মালিটি দেখিয়ে কথা বলিস আজকাল। আরহাম: আরে না, তুই পরিবারের সাথে আছিস তাই জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা রাখি, আমি এখন ভার্সিটির কিছু কাজ জমা আছে। আর সামনেই প্রথম বর্ষের পরীক্ষা, তাই আর একটা কথা, চেয়ারম্যান সাহেব কিন্তু তোকে ভার্সিটিতে আসার জন্য কল করেছিল, আমি বলতে ভুলে গেছি। রোহান: রাখো, পরে কথা বলছি এ বিষয়ে বাই। আরহাম কল কেটে দিল ও হঠাৎ করেই মনে খারাপ হয়ে গেল ইউনিভার্সিটির কথা শুনে। কি ভাবছে সেখানে সবাই তাকে নিয়ে কে জানে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে আর উন্মুখও হবে না। মৃত্যু খাবার সাজিয়ে বসে আছে আরহামের জন্য। আরহাম নিচে গিয়ে অবাক, ডাইনিংয়ে মৃত্যু ছাড়া আর কেউ নেই। কি ব্যাপার, সবাই কোথায়? আরহাম: রেস্ট নিচ্ছে, সবার খাওয়া শেষ, আমাদের ফেলেই খেয়ে ফেলেছে আজ। মৃত্যু: ফেলেই খায়নি, তোদের স্পেস দেওয়া দরকার ভেবে ইচ্ছে করেই আগে খেয়ে চলে গেছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাটা বলল মিরহাদ। মৃত্যু আরহাম দুজনেই একবার দুজনের দিকে তাকাল। মৃত্যু কিছুটা সংকোচ বোধ করল ভাইয়ের মুখে কথাটা শুনে, তবে আরহাম রসিকতা করার সুযোগটা হাতছাড়া করল না। সে দৃঢ় গলায় বলে দিল, শালা স্পেস আর দিলই কই। কাবাব হাড্ডি হতে তো চলেই আসছিস বলেই আরহাম ঘাড় বাঁকিয়ে নিজের পাশে বসা মৃত্যুর দিকে তাকাল। মৃত্যু দৃষ্টি নত করে প্লেটে খাবার বেড়ে যাচ্ছে। একবার ভাইকে ও ডেকে নিল খাবারের জন্য। মীর জানায় সে আগেই খেয়ে ফেলেছে, এখন একটু বাইরে যাচ্ছে কাজে। মৃত্যু 2 প্লেটে খাবার নিয়ে একটা প্লেট আরহামের দিকে দিয়ে আরেকটা প্লেট নিয়ে নিজে খেতে শুরু করল। আরহাম কয়েক লোকমা মুখে দিয়ে মৃত্যুর দিকে আর চোখে তাকাল। খুব চুপচাপ খেয়ে চলছে মৃত্যু, দেখে মনে হচ্ছে কত দন ধরে সে অভুক্ত ছিল। খাবারগুলো দ্রুত না খেলে বোধ হয় আর পাবে না। আরহাম কয়েক মিনিট তাকিয়ে থাকার পর তার হাসি পেয়ে গেল। কোয়েটার ট্রেন ধরতে হবে? আরহাম: মানে? না মানে বলছি, কোয়েটার ট্রেন ধরতে হবে তোমার? এত দ্রুত খেয়ে চলছ যেন ট্রেন মিস হয়ে যাচ্ছে তোমার। আরহাম: মানে আসলে হয়েছে কি? কি মানে করছো, স্পষ্ট করে বলো কি হয়েছে? আরহাম: আকাশ ভারী মেঘলা হয়ে আছে। মৃত্যু: তো কি? বৃষ্টি শুরু হবে যে কোনো সময়ে। হতেই পারে শ্রাবণ মাসেই রোদ্দুর, তো এই মেঘ, এটাই এ মাসের বৈশিষ্ট্য, কিন্তু এর সাথে তোমার দ্রুত খাওয়ার মানে কি? আরহাম: উফ, আপনিও না। কি আমিও না? বলো। বৃষ্টিতে ভিজব, চিল্লিয়ে, কেন বোঝেন না আপনি? মৃত্যু: আরহাম এবার হা হা করে হেসে ফেলল আর মৃত্যুর আগে কটমট করতে করতে হাত ধুয়ে উঠল। আরহাম কোনো মতে নিজের খাবার কমপ্লিট করল হাসতে হাসতেই। ততক্ষণে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি ও শুরু হয়ে গেছে। মৃত্যু হাঁসফাঁস করছে কতক্ষণে সে ছাদে যাবে ভিজতে। কিন্তু মা বলেছিল মেয়েদের জন্য সংসারের আর স্বামীর কাজ আগে, তাই তো সে এখনো বসে আছে।
কখন আরহামের খাওয়া শেষ হবে, কখন সে টেবিল সাফ করে থালাবাটি সব ধুয়ে পরিষ্কার করবে। আবার চিন্তাও হচ্ছে আরহামের খাওয়া শেষ হতে হতে বৃষ্টিই না থেমে যায়। আরহাম ও ইচ্ছে করে দেরি করে চলছে। মৃত্যুর ছটফটানি দেখে খুব হাসি পাচ্ছে। মৃত্যু লক্ষ্য করল আরহাম ইচ্ছে করেই ধীরে ধীরে খাচ্ছে, বুঝতে পেরেই সে আরহামের প্লেটে পানি ঢেলে দিল। আপনার আর খেতে হবে না, প্লিজ উঠে পড়ুন না। আমার এসব গুছিয়ে নিতে নিতে বৃষ্টিই না থেমে যায়। মুখটা গোমরা করে বলল মৃত্যু। তারপর তাড়াতাড়ি করে টেবিলের সবকিছু কিচেনের দিকে নিয়ে যেতে লাগল। আরহাম অনেকটা মনোযোগ সহকারেই দেখে নিল মৃত্যুকে। সবসময়ই কেমন অস্থির অস্থির থাকে মেয়েটা। তবে তার স্বভাবে এই অস্থিরতা আর চটপটে ভাবটা না থাকলে মনে হয় মেয়েটাকে অপরিপূর্ণই লাগত। লিলি নিজের ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকেই যাচ্ছিলে আর মৃত্যু টেবিলের কাছে আবার আসল। আরহাম মৃত্যুর হাতটা ধরে টেনে সিঁড়ির কাছে যেতে যেতে লিলিকে ডাকল, লিলি আপনি টেবিলটা একটু পরিষ্কার করে দিও প্লিজ, তোমার আপুকে একটু নিয়ে যাচ্ছি আমি। লিলি আরহামের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না, শুধু মাথা এপাশ ওপাশ নাড়িয়ে জবাব দিল আচ্ছা। ঝিরিঝিরি বৃষ্টি এখন রিমিঝিম করে তেজ গতিতে মেঘলোক থেকে ভূমিতে ঝরে পড়ছে। ছাদের দরজার পেছনে দাঁড়িয়ে আছে আরহাম। দৃষ্টি তার ছাদের মধ্যখানে দাঁড়ানো কন্যাটির দিকে। শ্রাবণের এই বিকেলের বর্ষণে ভিজে চুপসে থাকা মেয়েটার ওপর থেকে নিচে আপাদমস্তক একবার দেখেই চোখ নামিয়ে নিল। আর একটু সময় ধরে তাকিয়ে থাকলে হয়তো নিজেকে বশে রাখতে পারবে না। বৃষ্টিতে ভিজে শরীরের প্রতিটি অঙ্গের ভাঁজ স্পষ্ট হয়ে আছে। প্রেয়সীর এই রূপ প্রত্যেকটি পুরুষকে পাগলকরা অনুভূতির যোগান দেয়। আরহামের বেলায় ও তাই, আর সে কারণেই বেশিক্ষণ দাঁড়াতে পারল না সে। ছাদ থেকে নিচে প্রস্থান করল আর মমত্তি তো সেই আগের মতোই দুহাত প্রসারিত করে ভিজে চলছে। হঠাৎ ছাদের দরজায় চোখ গেলে দেখতে পায় দরজার পেছনে দিকটা ফাঁকা। তার স্বামী নামক পুরুষটি আর দাঁড়িয়ে নেই সেখানে। মৃত্যুর এবার হুঁশ হল, সে ভিজছে অনেকক্ষণ ধরে। শরীরে এবার বৃষ্টির শীতল ঝাপটায় কাঁপন ধরছে গায়ে। আর থাকা নেহাত বোকামি হবে, হয়তো জ্বর ঠান্ডা লেগে যাবে। সে দ্রুত পায়ে চলে গেল নিচে। রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল না, নেই আরহাম এখানে। হয়তো মীরের রুমে হবে ভেবে মৃত্যু ড্রয়ার থেকে নিজের জন্য একটা শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে ঢুকল। মিনিট 20-এর মাথায় সে বেরিয়ে এলে কেন মতে শাড়িটা পেঁচিয়ে। প্রতিবার তো মা নয়তো শাশুড়ি মা পরিয়ে দিয়েছে, যে কোবার পড়েছে। কয়েকবার লিলি ও পরিয়ে দিয়েছে আর শিখিয়ে ও, কিন্তু মৃত্যু এখনও ভালোভাবে আয়ত্ত করতে পারেনি এই কাজটা। তবুও চেষ্টা যথেষ্ট করে সে, যদিও সফল হওয়ার আশা রাখে না। বাথরুম থেকে বেরিয়ে সারা রুম বেলকোনো খুঁজে চলছে, কিন্তু আরহাম নেই। একবার ভাইয়ের রুমেও চেক করে এসেছে, সেখানেও নেই। একবার ভাবল মা বাবাকে জিজ্ঞেস করবে, কিন্তু কি করে জিজ্ঞেস করবে, লজ্জা লাগছে তার। মেঘে ঢাকা সন্ধ্যের আকাশটা কালচে নীল রং ধারণ করে আছে। বৃষ্টি থেমেছে ঘণ্টা খানেক আগেই, কিন্তু আজকের আকাশটা বৃষ্টির পরও তেমন পরিষ্কার হয়ে ওঠেনি। হয়তো রাতেই আরেক দফা বৃষ্টি হবে, তবে ঝড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরহাম বেরিয়েছে ঘণ্টা আগেই। সাথে তার সেলফোনটাও নেই। সেটা জেলে যাওয়ার সময় গ্রামের বাড়িতেই ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় মীরের সাথে দেখা হয়েছিল, তাই মীরের গাড়িতে করেই রোহানের বাড়ি গেছে। আজ রোহানের বাবা মা ও বাড়ি নেই, তাই বাড়িটা ফাঁকা। 3 বন্ধু মিলে খুব আড্ডা আর জম্পেশ খাওয়া দাওয়া করবে ঠিক করেছে। রোহান অবশ্য ঠিক করেছে শুধু তারা 3 জন না, পুরনো আরও কয়েকজন বন্ধু বান্ধবীও আসবে, তাই আগেই যোগাযোগ করেছে। সন্ধ্যার মধ্যে উপস্থিত থাকার কথা সবার। আরহাম আর মীরকে সে আগে থেকে কিছু জানায়নি সারপ্রাইজ দেওয়ার জন্য।
বিশালকায় হল রুমটার উত্তরমুখী 2 সেট সোফায় বসে আছে আরহাম, রোহান, মিরহাদ, অপু, সামিয়া, শিফা, আকাশ আর সুরভি। এরা সবাই কলেজ টু ভার্সিটি ক্লাসমেট প্লাস ভালো ফ্রেন্ড ছিল। তবে পড়াশোনা শেষ হতেই সবাই যার যার ভবিষ্যৎ গোছাতে আলাদা হয়ে গেছে। কেউ দেশেই জব, বিজনেস করছিল তো কেউ দেশের বাইরে। কিন্তু আজ হঠাৎ করেই যেন তারা একত্র হওয়ার সুযোগ পেয়ে গেল, তবে এর পেছনে সব ক্রেডিটই রোহানের। একমাত্র সেই খুঁজে খুঁজে বের করেছে পুরনো বন্ধুদের। সব বন্ধুর হিসাব আলাদা, শুধু মীর, রোহান আর আরহামের ফ্রেন্ডশিপ ছিল সবচেয়ে বেস্ট। আজ সব বন্ধু যখন একসাথে হতে পেরেছে তখন সবাই শুধু পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করছে। শিফা, সামিয়া, সুরভি তিনজনেরই বিয়ে হয়েছে পড়াশোনা চলাকালীন সময়ে। তবে ভাগ্য ভালো ছিল তাই তিনজনই পড়াশোনা কমপ্লিট করতে পেরেছে। কিন্তু সামিয়া আর সুরভি দুজনই গৃহিণী বনে গেছে, ছেলে মেয়ে সংসার নিয়ে পড়ে আছে, আর শিফা সুযোগ পেয়েছে জব করার। স্বামী নেহায়েতই একজন সরল সোজা মানুষ বলে সে খুব ভালো করেই পটিয়ে রাজি করিয়েছে জবের জন্য। আর ছেলে বন্ধুগুলোর মধ্যে শুধু আকাশই বিবাহিত ছিল, এখন সেই পদ আরহাম ও পেয়ে গেছে, যদিও এক্সিডেন্টলি। রোহান পুরনো বন্ধুদের বাড়িতে ডেকেছে বলে আগেই কাজের লোকদের দিয়ে ভালো ভালো রান্না করিয়েছে, আর বাহিরে থেকে বেশ কিছু ড্রিঙ্কসও আনিয়েছে। সব বন্ধু যখন সোফায় বসে গোল হয়ে আড্ডায় মেতেছিল তখনই শিফার মনে পড়ল তাদের লিস্টের আরেকজন ব্যক্তির কথা। সে সবাইকে উদ্দেশ্য করেই বলল, বেবি আসেনি, খানিকটা সুর করেই বলল শিফা। আরহাম মাত্রই মুখে বিয়ার নিচ্ছিল, শিফার কথা শুনে মুহূর্তেই বিষম খেল, আর মুখের সব পানীয় ছিচকে সব মুখোমুখি বসা অপুর ওপর। শালা আর কাম্পাও না দিল এত মুখের পানিতে গোসল করাইয়া। অপু পাশে বসা প্রত্যেকের মুখে হাসি হো হো করে হেসেই চলছে আরহামের কাণ্ডে। তো কি করব শালা, এই ডাইনির এখনই মনে পড়ল ওই পেতনি মায়ার কথা, শান্তিতে এক চুমুক শরবতও খাইতে পারলাম না। আরহাম সামিয়া এবার মুখ খুলছিল কিছু বলবে বলে, তখনই হঠাৎ মেইন দরজায় কলিং বেল বাজার শব্দ এলো কানে। এই সময় আবার কে এলে? প্রশ্ন সুরভীর। সারপ্রাইজ আসছে হয়তো বলেই মিটিমিটি হাসছে রোহান। তবে সারপ্রাইজটা আরহামের জন্য, বাকিদের জন্য কি সেটা না হয় দেখার পরই বলো। এটা কোনো কথা? মীর বলে উঠল। যা বাবা আরহাম, তুই যা গেট খুলতে। রোহান আমি কেন যাব, তুই যা, আমি পারবো না। আরহাম সারপ্রাইজ কে নিব? রোহান শালা শান্তিতে একটু মদ গাঞ্জা ও খেতে দিবি না? কপট রাগ দেখিয়ে বলল আরহাম, তারপর বসা থেকে উঠে দাঁড়াল। সবার দৃষ্টি দরজার দিকে, কে এসেছে দেখার জন্য, আর আরহাম গেল দরজা খুলতে। আকাশটা এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এতটাই পরিষ্কার হয়েছে যে জল জল করা নক্ষত্রগুলো স্পষ্টত প্রতীয়মান হচ্ছে। মৃত্যুর একা একা ভালো লাগছিল না, তাই সন্ধ্যার নাস্তা নিজেই তৈরি করেছে সকলের জন্য। সবাইকে নাস্তা দিয়ে আবার এসে বসেছে নিজের রুমের বারান্দায়। আর বসে বসে দেখছে সামনের বারান্দাটা। ঠিক 1.5 মাস আগেও এই বারান্দায় দাঁড়িয়ে এসে ওই বারান্দায় থাকা পুরুষটিকে প্রায়ই মন ভরে দেখত। আর আজ সেই পুরুষটি তার পার্সোনাল সম্পত্তি হওয়া সত্ত্বেও তাকে মন ভরে দেখার জন্য ছটফট করছে। কি জানি কখন বাড়ি ফিরবে মশাই বন্ধুমহল ছেড়ে। হোয়াট আ সারপ্রাইজ বেবি, তুমিও এখানে, বলেই গলা জড়িয়ে ধরল আরহামের। মম মিনহা, কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই এখানে। কেন? রোহান কিছু বলেনি? কোষ্ঠকাঠিন্য হওয়া রোগীর মতো মুখ করে বলল আরহাম। তার যেন ঠোঁট মুখ খিচে আসছে দরজা খুলতেই এই জিন্স পরা রমণীটিকে দেখে। আর যাই হোক, এমন কোনো সারপ্রাইজ আশা করেনি আরহাম। হলো রুমে বসা সবার দৃষ্টি দরজার দিকেই ছিল। মিনহাকে দেখে সবার রীতিমতো সারপ্রাইজ কম, ঝামেলা বেশি মনে করল।
রোহান একে যে কেন আসতে বলেছে আল্লাহ জানে। ইউনিভার্সিটি থাকাকালীন এই একটি ব্যক্তিই ছিল তাদের ফ্রেন্ড লিস্টের ঝামেলা। কেউ ওকে যেচে পড়ে বন্ধু বানাতে চাইত না। স্বভাবতই মেয়েটি খুব অসভ্য আর নির্লজ্জ ধাঁচের। ওহ বেবি সরে দাঁড়াও, ভেতরে তো আসতে দিবে নাকি? মিনহা, আসো, তোমার অপেক্ষাই ছিল সবাই, মুখটা বাঁকিয়েই বলল আরহাম। আকাশ আর মিরহাদ আরহামের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে, আর বাকি সবার মুখের অবস্থা এমন যেন কেউ জোর করে চিরতার রস ঢেলে দিয়েছে মুখে, তারা না পারছে গিলতে, না পারছে ফেলতে। ব্লু জিন্স, হোয়াইট টপ, পায়ে ব্লু কালার শুজ, হাতে হোয়াইট স্টোনের ব্রেসলেট, ডায়মন্ড স্টোন হবে হয়তো ব্রেসলেটে। কারণ মেয়েটা বরাবরই ডায়মন্ডের শখ রাখে, হতে পারে কোটিপতির নাতনি বলে। কলেজ লাইফ থেকেই সে একটা ছেলের প্রতি পাগল, তবে ক্রাশ তার শতকের উপরে। নতুন কাউকে দেখলেই সে ক্রাশ খায়। একমাত্র আরহামই একজন ছেলে যার প্রতি তার অনুভূতি শুধু ক্রাশ নয়, তারও বেশি। মেয়েটা বড্ড গায়ে পড়া টাইপ, তাই আরহাম তাকে কখনোই পছন্দ করত না। পড়ালেখা শেষ হওয়ার পর আরহাম বন্ধুমহল থেকে এক প্রকার গায়েবী ছিল, তার ওপর মিরহাদের সাথে দ্বন্দ্ব তাকে একেবারেই আলাদা করে দিয়েছে। আলাদা অবশ্য মিরও হয়ে গেছে। মিনহা এগিয়ে এসে সবার সাথে হ্যালো করে গলা জড়িয়ে ধরছে। পশ্চিমা সংস্কৃতি খুব বেশি ফলো করে এই মেয়ে। ইউনিভার্সিটিতে অধ্যয়নরত থাকাকালীন নিজেকে ভার্সিটি সুন্দরী বলে দাবি করত এই মিনহা। সত্যিই সে অসম্ভব সুন্দরী, তবে সেটা শুধু বাহ্যিক দিক থেকেই। শুধু নিজের নানার ক্ষমতার জোরেই সে নিজেকে সবার উপরে রাখতে চেয়েছে। বন্ধুমহলে সবাই খুব প্রিয় আর কাছের, শুধু মিনহা ছাড়া। মিনহা অনেকটা জোরপূর্বক জায়গা দখল করেছিল তাদের মধ্যে, শুধুমাত্র আরহামকে পটানোর জন্য। কিন্তু তার সে চেষ্টায় সবসময়ই পানি ফেলত রোহান, তবে এখন রোহানের মনে হচ্ছে খুব ভুল করেছে মেয়েটার থেকে আরহামকে সবসময় বাঁচিয়ে। কত ভালো হতো যদি বর্ষবরণ অনুষ্ঠানে আরহামকে ফাঁসানোতে মিনহার প্ল্যান সফল করতে দিল। আজ আরহাম না চাইতেও মিনহার সাথেই থাকত, আর মৃত্যু সহজেই আমার হতো। রোহান মনে মনে হাজারটা কথা ভাবছে আরহামকে নিয়ে, কেন সে ফিরে এলো। কথা ছিল আরহাম স্যার জেল থেকে বের হলেই আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। এই তার প্রস্তাব পাঠানো, সারাদিনে তো একটাবার কলও করে না। আপন মনেই বিড়বিড় করছিল জিনিয়া। আজ ভেবেছিলে স্যার আর মৃত্তিকে গিয়ে দেখে আসবে, কিন্তু না, মায়ের কারণে আর যাওয়া হলো না। মা তো যেদিন মৃত্যুর মুখে শুনেছে তার ভাই আমায় ভালোবাসে, বিয়ে করতে চায়, সেদিন থেকেই ওই বাড়ি যাওয়া বন্ধ করিয়েছে। বিয়ের আগে নাকি শ্বশুর বাড়িতে ঘন ঘন যেতে নেই। অফিসিয়ালি তো এখন ও কিছুই হলো না, অযথাই আমার কলিজাদের সাথে দেখা করাটাই বন্ধ করে দিল। জিনিয়া একা একাই বকবক করে চলছে, সেই কখন থেকে বোর হচ্ছে বসে বসে। সামিয়ার মুড অফ হয়ে গেছে মিনহাকে দেখেই। এই মেয়েটার উপস্থিতি মানেই শুধু টাকা পয়সা আর বিলাসিতার গল্প। আর যতটা সম্ভব মধ্যবিত্ত বন্ধুদের ছোট করে কথা বলা। সব বন্ধুদের মধ্যে জন্ম থেকেই টাকা পয়সার মধ্যে বড় হয়েছে রেহান, মিরহাদ আর সামিয়া, বাকিরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আরহাম সচ্ছল পরিবারের ছিল, তবে কোটিপতি ছিল না। এই তো বছর কয়েক আগেও তাদের নিজের কোনো গাড়ি ছিল না। বাবার ব্যবসায়ের সফলতা আসে বছর 4 আগে, আর তখন থেকে তাদের পরিবারে গাড়ি এসেছে। আরহাম নিজেও ব্যবসায় সফল, তাই তো খুশিতে বড় বাবাকেও একটা গাড়ি কিনে দিয়েছে। সব বন্ধুরা যখন একের পর এক পুরনো কাহিনীগুলো মনে করে হাসি ঠাট্টা করছিল, সেই মুহূর্তে মিনহা সবাইকে তাদের প্রফেশন নিয়ে জিজ্ঞেস করল। সবারটা জানার পর আরহামকে জিজ্ঞেস করছিল সে কি করে। আরহাম মুখ খোলার আগেই রোহান বলা শুরু করল, আরহাম তার বাবার ব্যবসাটাই এগিয়ে নিচ্ছে। সাথে তার নানার ইউনিভার্সিটিতে প্রফেসর পদে আছে। রোহানও সেখানে প্রফেসর হিসেবে আছে।
রোহান যখন ভার্সিটির জবটার কথা বলছিল তখন আরহাম তাকে ইশারা ইঙ্গিতে বারবার বলার চেষ্টা করছিল যেন না বলে। আরহামের ইশারা রোহান বুঝল কি বুঝল না তা বোঝা গেল না। তবে মিনহা যে কথাটা শুনে মহানন্দিত সেটা সবাই টের পেল। সব বন্ধু বান্ধবদের মধ্যে বিরক্তি মিনহার প্রত্যেকটি আচরণে। বয়স এখন আর কলেজের গণ্ডিতে নেই, মেয়েটা যেন ভুলে গেছে। আসার পর থেকেই ফালতু সব ক্রাশ আর টাকা পয়সার কথা বলে চলছে। এই বেহুদা বকবক আর ঢং দেখানো মেয়েটাকে কেউ বন্ধু ভাবে না। রোহান জানে, তবুও যে কেন সে এখানে ইনভাইট করেছে আল্লাহ জানে। সবার মুড নষ্ট হয়ে গেছে আড্ডা দেওয়ার। রাত 9টা বাজে। রোহান এবার হলো রুম থেকে সোজা ডাইনিং এ যায়। মিরহাদ বসা থেকে উঠে করিডোরের দিকে গিয়ে একটা সিগারেট ধরায়। মিনহার বকবকানিতে মাথা হ্যাঙ্গ হয়ে গেছে। আর জিনিয়াকে ও একটু কল করা দরকার, তাই এখানে এসে দাঁড়িয়ে আছে। রোহান খাবার পরিবেশন করতে বলে এসেছে কাজের লোকদের। অপু আর সামিয়া গানের কথা তুলে হাসাহাসি করছে। আকাশ ও তাতে যোগ দিয়েছিল, কিন্তু হঠাৎই তার ওয়াইফ কল করে জানালো তার শরীরটা খারাপ লাগছে। 7 মাসের প্রেগনেন্ট আকাশের ওয়াইফ। বাড়িতে ও তেমন কেউ নেই মা ছাড়া। প্রেগনেন্ট অবস্থায় কোনো গ্যারান্টি নেই কখন শরীর ভালো থাকবে কখন খারাপ হবে। গাইস তোরা থাক, আমি যাচ্ছি, আমার ওয়াইফের শরীরটা ভালো নেই। অন্য একদিন আড্ডা হবে আবার। আকাশ চলে গেল। মীর আকাশকে যেতে দেখেই হলো রুমে ফিরে এলো। আকাশ কোথায় গেল? মিরহাদের প্রশ্ন। ওর ওয়াইফের শরীরটা বেশি ভালো না, তাই চলে গেছে। আরহাম: ও আচ্ছা। আচ্ছা, এবার চল সবাই খাবো এখন। পরে আবার সামিয়া, শিফা, অপু আর সুরভীর ও তারা আছে। রোহান: পেতনি গুলার তারা আছে, কারণ তাদের হাব্বি আছে, সেগুলোরে ঘুম পাড়ানোর জন্য বাড়ি ফিরতে হবে। কিন্তু অপুর কিসের তারা? আরহাম: দোস্ত, মায়ের শরীরটা আজকাল বেশি ভালো না, কিছুদিন আগেই পিত্তথলিতে পাথরের অপারেশন হয়েছে। আপার ও বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে থাকে, তাই আমি নিজেই দেখাশোনা করি। অপু: তো শালা বিয়েটা করছিস না কেন এখনো? তোর বউ থাকলে তো আন্টিকে দেখে শুনে রাখত। আরহাম: তাই ভাবছি বিয়ে করব, আপা ও মেয়ে খুঁজতেছে। ভালো একটা মেয়ে পেলেই করে ফেলব। অপু: ওই শ্যামলা রঙের মেয়ে বিয়ে করবি? সুরভি: দোস্ত, শ্যামলা সুন্দর কালো বুঝি না, একটা ভালো আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেই হবে, যে আমার মা আর পরিবারটাকে সামলে রাখবে। আলহামদুলিল্লাহ, আমি যেই জব করি তাতে সুখেই রাখতে পারবো বউ বাচ্চা, শুধু আমার মেয়ের জন্য ভালো একটা বউ চাই। শিফা এবার ভ্রু কুচকে তাকালো মীরের দিকে। কি মনু, তোমার কেমন মাইয়া লাগব? সুরভি: তো অপুর বিয়ে ঠিক করে ফেলছে, এবার তোমাগো সিরিয়াল। আরহাম চট করে বলে ফেলল, শালা নিজেই খুঁজে রাখছে, তোর টেনশন করতে হবে না। পারল রোহানের জন্য খুঁজে দে। ওই মামা, তুমি মেয়ে খুঁজে রাখছ? বড় বড় চোখ করে কথাটা বলল অপু। মীর একটু খানি হেসে বন্ধুদের উদ্দেশ্যে বলল, 1 মাসের মধ্যেই বিয়ের দাওয়াত পাবি সবাই। সবাই মিলে খেতে বসে পড়েছে। খাওয়া আর টুকিটাকি কথাবার্তায় রাত বেজে গেছে 10:30। সুরভি আর সামিয়াকে তাদের হাজবেন্ডরা এসে নিয়ে গেছে, আর শিফার বর ব্যবসায়ের কাজে শহরের বাইরে। বাড়িতে বুড়ো শ্বশুর আর ভাসুর আছে, কিন্তু তাদেরকে নিতে আসতে বলাটা বাজে দেখায়। অজ্ঞতা অপুর সাথেই যেতে হলো, জানে বাড়ির কেউ তেমন কিছু ভাববে না এ নিয়ে, তাই বন্ধুর সাথেই চলে গেছে। বাকি রইল মিনহা, তাকে সবাই বলেছে রাত অনেক হয়েছে বাড়ি ফিরতে, কিন্তু সে গোধরে বসে আছে আরহামের সাথে ফিরবে। 3টা ছেলে বন্ধুর পাশে একটা মেয়ে বসে আছে, ভাবতেই কেমন অস্বস্তি লাগছে 3জন ছেলেরই, কিন্তু মেয়েটার কোনো অনুভূতিই নেই যেন এ নিয়ে।
আরহাম রোহানকে কয়েকবার ইশারায় বলেছে ও যেন তাকে চলে যেতে বলে, কিন্তু রোহানের কথা কিভাবে বলি বল, আসছে আমার বাড়িতে, আমি কি বের করে দিতে পারি? ড্রিঙ্কস এনেছে রোহান অনেক পদের, কিন্তু মেয়েটা সামনে বলে বের ও করতে পারছে না। মনে মনে মিরহাদ রোহানকে আর আরহাম মিনহাকে খুব করে গালি দিচ্ছে। আর মিনহা তো একের পর এক কথা বলেই চলছে, রোহান অবশ্য মনোযোগ দিয়ে তার কথা শুনছে, এমন ভান করে আছে। রাতের খাবার শেষ হয়েছে মাত্রই সবার, শুধু মৃত্যু ঠিকমতো খেতে পারল না। দুপুরেও বৃষ্টিতে ভিজবে বলে তাড়াহুড়ো করে অল্প খানি খেয়েছে। রুমে এসে মৃত্যু মোবাইলটা হাতে নিয়ে ভাইকে কল করল। কল রিসিভ হতেই মৃত্যু মীরকে এক ঝাড়ি দিল, রাত কয়টা বাজে, এখনো বাড়ি ফিরিসনি কেন? মীর কান থেকে মোবাইলটা নামিয়ে আরেকবার চেক করল, না, নাম্বার তো ঠিকই দেখছে। কল তো মৃত্যুই করেছে, তাহলে এমন ঝাড়ি দিল কেন? কি হয়েছে দাদিয়াম্মা, রাগছেন কি জন্য? মিরহাদ আরহাম একটু কাছে এসে দেখল কোনো দাদিয়াম্মা কল করেছে। মৃত্যু আবারও চিল্লিয়ে বলল, ফাইজলামি করিস কেন? তোরা কোথায়, এখনো বাড়ি এলি না কেন? তোরা? মীর এবার বুঝতে পারলে তার বোন এমন ঝাড়ি তার বাড়িতে লেট আসার জন্য না, বরং তার বর এখনো বাড়ি ফেরেনি তাই দিয়েছে। মীরের এবার একটু হাসি পেল, মনে মনে ঠিক করল একটু মজা নেওয়া যাক। বইন, আমার কি দোষ? তোর বর এতদিন পর পুরানা বন্ধু বান্ধব পাইয়া বলতাছে একটু মদ গাঞ্জা খাওয়া দরকার করছে, ও তাই মদ খাইছে, বিড়ি খাইছে, আবার এক্স গফরে দেইখা মাতলামিও করতাছে। তোর বর কথাটা শুনে মিনহা চকিতে তাকালো মীরের দিকে। মীরের বোনের বর এখানে আছে নাকি? কে সে? এখানে তো রোহান আর আরহাম আছে। আরহামের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। কি বলছে এসব মীর? সে মদ কখন খেলো আর বিড়ি বা কখন ছি? সে তো এ জীবনে সিগারেটই মাত্র কয়েকবার খেয়েছে, তা আবার বিদেশি ব্র্যান্ডের। মৃত্যু মীরের কথা শুনে প্রথমে চটে গেল, পরে বুঝতে পারল ভাই তার ডাহা মিথ্যা বলছে, তাই সে নিজেও বলল, আমার তো মনে হয় মদ গাঞ্জা আমার বর্ণা, তুই নিজেই গিলছস। 10 মিনিটের মধ্যে বাড়ি আয়, নয়তো তোদের দুজনকেই আমি শায়েস্তা করার ব্যবস্থা করব। বাই। চলবে।